আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সবাইকে ঐক্যবদ্ধ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি ঐক্যবদ্ধ হলে শিগগিরই দেশ ঘুরে দাঁড়ানোর আশা। নিহত আবু সাইদের পরিবারের সাথে দেখা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সমবেদনা। আবু সাইদের বাংলাদেশে ভেদাভেদ থাকবে না মন্তব্য। শিক্ষার্থীদের বিক্ষোভে বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারিক কাজ শুরু করতে অ্যাটর্নি জেনারেলের আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ। সরে দাঁড়ালেন বাংলা একাডেমির মহাপরিচালকও। এবং প্যারিস অলিম্পিকে ছেলেদের পর মেয়েদের হকিতেও নেদারল্যান্ডসের স্বর্ণ জয়। ফাইনালে পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে চীনাদের হার। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মহাকাশে আটকে পড়া ২ নভোচারীকে উদ্ধার অভিযানের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সবাইকে ঐক্যবদ্ধ করাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতি ঐক্যবদ্ধ হলে শিগগিরই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলিকে সঙ্গে নিয়ে আলাল আহমেদের ভিডিও চিত্রে রংপুর থেকে চকর মালিথার রিপোর্ট। রংপুরে দিনভর নানা কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার সর্বশেষ কর্মসূচি ছিল সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। রংপুর সার্কিট হাউসের বারান্দায় শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। অপরাধীকে আমরা বিচার করব, যে নিরপরাধ তার উপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার বড় বড় দিকে যেন আমরা চলে যাব। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? একতা, নিজেদের মধ্যে একতা, এটাই বড় চ্যালেঞ্জ। একতা হলে সবকিছু সম্ভব। এই ১৭ কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি, শুধু এই গোটাগুটি মারামারি খুনাখুনি এটার থেকে বাঁচতে। আগামী নির্বাচন কবে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এটা তো কেউ বলে নেই, আসলে তখন দেখা যাবে কত দিনে বলে ভালো হবে, যেটা আপনারা বলেন এটা দিয়ে কারো তো এমন না যে এটা আমি এক্ষুনি করে বললে করে কি আছে, বললে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করে না, নিজেদের চিন্তা করে কতদিন হলে ভালো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অচিরেই তার সরকার কাজ শুরু করবে বলে সবাইকে আশ্বস্ত করেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। চকর মালিথা, চ্যানেল আই, রংপুর। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে রংপুরে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, আবু সাইদের এই বাংলাদেশে কোনো ভেদাভেদ হবে না। আবু সাইদ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেভাবে সবাইকে দাঁড়াতে হবে। সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলিকে সঙ্গে নিয়ে আলাল আহমেদের ভিডিও চিত্রে রংপুর থেকে চকর মালিথার আরও একটি রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। দাবি আদায়ে বুক পেতে দিয়ে জীবন উৎসর্গ করেন তিনি। তার আত্মদানের বিনিময়ে সারা দেশে আন্দোলন তীব্রতর হয়, পতন হয় সরকারের। রংপুরের পীরগঞ্জের এক নিভৃত পল্লীতে আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন
আরও কয়েকজন উপদেষ্টা। টিনের চালের নিচে স্যাঁতস্যাঁতে মাটির ঘরের উঠানে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। সন্তান হারাদের সান্ত্বনা দেন, সব সময় পাশে থাকার কথা বলেন তিনি। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। মারেন, গুলি করছে, একটু টল করছে, আবার তারপরে আরেক গুলি। এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। আবু সাইদ যেভাবে রুখে দাঁড়িয়েছিল সেভাবে এই সরকারকেও দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছিল, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে, আমাদের ওরকম দাঁড়াতে হবে। এর আগে আবু সাইদের বাড়িতে পৌঁছে তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের কবরে শ্রদ্ধা নিবেদন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নৃশংসতা মুক্ত দেশ গড়তে প্রত্যয় জানালেন। পাশাপাশি সব ক্ষেত্রে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সকলের সহযোগিতা চাইলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব। চকর মালিথা, চ্যানেল আই, পীরগঞ্জ, রংপুর। অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের তরুণদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব পরিবার রক্ষা করতে তরুণদের নির্দেশ দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব। সিনিয়র স্টাফ রিপোর্টার মেইনা লাভলিকে সঙ্গে নিয়ে আলাল আহমেদের ভিডিও চিত্রে রংপুর থেকে চকর মালিথা রিপোর্ট। শপথ নেওয়ার দুদিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রংপুর সফর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র শহীদ আবু সাইদের বাড়ি ঘুরে তিনি যান বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে। সেখানে মত বিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের সমন্বয়কদের সঙ্গে। ডক্টর ইউনূস প্রথমে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেন। সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। একটা সরকার এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে, এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়, এবং তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নয়। শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে হতে পারো। তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় জিনিসের মধ্যে থাকবে যে অবস্থায় আছে। বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য তরুণদের ধ্বংসাত্মক কার্যক্রম ঠেকাতে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে, সংখ্যালঘু কয়জন আছে রে ভাই, কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যেন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কথা হলো, কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাটওয়ালারা করতেছে এগুলো। কোনো যে ইচ্ছা করে আর হলেও অন্যের মদতে যারা ইন্ধন যোগাইতেছে, একটা গোলমাল লাগাই দেওয়া। তো গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা, যে আজকে এভাবে যাচ্ছে সবসময় লেগে আছে তোমাদের আটকানোর ব্যবস্থা রেখে, এটুকু আটকানোর বলে কেউ ছুতে পারবে না। আমরা আছি, এই যত হিন্দু পরিবার, এই খ্রিস্টান পরিবার যত আছে, বলছে কেউ তার গায়ে আসতে পারবে না। এটা আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো। এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের। প্রধান উপদেষ্টার সামনে নিজেদের আবেগ মেশানো বক্তব্য উপস্থাপন করেন ছাত্ররা। আমরা আসলে বিকল্প তৈরি করার চেষ্টা করছি, বৈষম্য দূর করার চেষ্টা করছি।
ছাত্রদের সবার বক্তব্য শুনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ইউনুস যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে। চকর মালিথা, চ্যানেল আই, রংপুর। পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারিক কাজ শুরু করতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সকাল 10:30টায় হঠাৎ করেই ভার্চুয়ালি ফুলকোট সভার আহ্বান করেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আইনজীবীরা বিক্ষোভ করলে ওই সভা স্থগিত করা হয়। এরপর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে মিছিল করে দলে দলে আদালত প্রাঙ্গণে আসতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মুহূর্তের মধ্যে অ্যানেক্স ভবনের সামনে জমায়েত হন কয়েক হাজার শিক্ষার্থী। দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই, তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই। এ সময় আদালত প্রাঙ্গণে প্রবেশ করে সেনাবাহিনীর গাড়ি। সবাইকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় সেনাবাহিনী। পরে প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা। আমাদের প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। এ খবরে শিক্ষার্থীদের সুপ্রিম কোর্ট থেকে চলে যেতে অনুরোধ করেন সেনা কর্মকর্তারা। পরে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। কনস্টিটিউশন আর্টিকেল 102 মানুষের ফান্ডামেন্টাল রাইটস বাস্তবায়নের জন্য যে জায়গা গত কয়েকদিন ধরে কোর্ট চলছে না। আমি বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে মনে করি অতি দ্রুত বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফাংশনাল হওয়া উচিত, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিচার বিভাগের এই পরিবর্তন শিক্ষার্থীদের আন্দোলনের ফসল বলে উল্লেখ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। গত বছর 15ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দিয়েছিলেন তিনি। উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের 7 হলের প্রভোস্টও পদত্যাগ করেছেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকেও পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আসকারি। শনিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। কিছু জরুরি সংস্কারের জন্য যতদিন থাকা দরকার ততদিন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি লাইনচ্যুত না হলেও এর সংস্কার দরকার। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর শনিবার প্রথম দিন সচিবালয়ে অফিস করেছেন 2 উপদেষ্টা। এই সরকার কি করতে চায় সে বিষয়ে তারা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠকে সাম্প্রতিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার সিদ্ধান্ত হয়। আইনগত সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব। কিভাবে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, এই পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। দেশের অর্থনীতির হালচাল জানতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, অর্থনৈতিক চাপ দ্রুত কাটিয়ে ওঠার পরিকল্পনা। অর্থনীতি যদি একেবারে থমকে যায়, মন্থর হতে পারে কোনো কারণে, আমাদের বিজনেস মন্থর হয়, কিন্তু এটা থমকে গেলে কিন্তু এটা স্টার্ট করা গাড়ির মতো, এবার বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক সময় লাগে স্টার্ট করতে।
বা এনার্জি লাগে, ব্যাটারির উপর চাপ পড়ে। অর্থাৎ আমরা চাচ্ছি যে গতিটা যেন আমরা আস্তে আস্তে আরও সচল করতে পারি। অর্থ উপদেষ্টা জানান, ব্যাংকিং খাতে আস্থা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যবসা বাণিজ্যের গতি বাড়ানোর উদ্যোগ নেবে সরকার। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধ থাকার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। রংপুরে শহীদ আবু সাইদের বাড়ি পরিদর্শন শেষে তিনি বলেন, এই জন্য তদন্ত কাজ শুরু হয়েছে। আমাদের আন্দোলনে আমরা দেখেছি ইন্টারনেট বন্ধ করে একটা ডিজিটাল ক্র্যাকডাউন তৈরি করা হয়েছিল এবং সরকারের জায়গা থেকে নানান ধরনের মিথ্যা ব্যাখ্যা দেওয়া হয়েছিল। আমি প্রথম দিনই সেটার তদন্ত করে বের করব যে কেন সেই সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং সেই সময় আসলে কি হয়েছিল, এবং আইসিটি বিভাগে যে ধরনের সমালোচনাগুলো হয়েছে, মানুষের দাবি, জনদাবিগুলো রয়েছে, সেগুলোর ভিত্তিতে একটি কমিশন গঠন করে দিয়ে সেই অনুযায়ী কাজ করা শুরু করব। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি শকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। তিনি এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। বিমান বাহিনী সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়েছে। এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার বেবি শকের চেয়ারম্যান হিসেবে যোগ দেবেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 2 নারী তৈরি পোশাক কর্মী। ধর্ষণের শিকার নারীদের উদ্ধার করেন স্থানীয়রা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুলতানা হিমু রিপোর্ট। ওর সব কিছু জামা কাপড় খুলে ফেলছে, আর ওর গলায়ও আমার মতো সেম এরকম চাকু দ্বারা হয়েছে। এগুলো দেখে আমি পালানোর চেষ্টা করছি, যে যদিও আমি পালাতে পারি তাহলে হয়তো মানুষজনকে বলতে পারবো যে এরকম কিছু একটা হয়েছে। তো এর ভিতরে ওর আরও জানাশোনা অনেক মানুষ ছিল, যাদের ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে তুই কোথায় বা কি আসবি, সেখানে চলে আয়। তো ওরা আসার পর হইতে আমাকে দুইজন যেমন একজনের পর একজন, মানে 2 জন আমাকে রেপ করা হয়েছে, আর ওর সাথে নাকি এরকম 6 জন এরকম করছে। আর আমি তো পালিয়ে গেছি তারপরে। আর ও মনে করেন সারা রাত ওই লোকের বাসা ছিল। শুক্রবার রাতে চা খেতে বের হয়ে এভাবেই সংঘবদ্ধ ধর্ষণের বর্ণনা দিলেন কেরানীগঞ্জের 2 নারী। গণধর্ষণের শিকার হয়ে পালিয়ে আসেন তারা। স্থানীয়দের সহায়তায় ধর্ষকের নিজ বাড়িতেই উদ্ধার করা হয় আরেক নারীকে। উদ্ধারের সময় ধর্ষক পালিয়ে যায় বলে জানান উদ্ধারকারীরা। তাদের ফিজিক্যাল অবস্থা এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু ওরা প্রপারলি করতে পারতেছে না। ওরা এখনো সে মুভ করতে পারতেছে না, ইভেন কথাও প্রপারলি বলতে পারতেছে না। আলপনা করতেছি কদমতলি রাস্তায়, ঠিক আছে, তো হুট করে একটা অটো আসে, তো চিল্লাপাল্লা শুরু হয় যে অটোর ভিতরে একটা মেয়ে সেন্সলেস, আর সাথে একটা ছেলে অটো ড্রাইভার। তো অটোর পিছে যে ছিল, মেয়ের সাথে যে ছিল, সে বলতেছে যে ভাইয়া আমাদের ডাকাতি করা হয়েছে, ওদিকে ডাকাত আছে, আমাদের একজনকে আটকায় রাখছে। সন্ত্রাসী শিপন ওর বাসায় ও মেয়েটা মানে বন্দি ছিল, ও বন্দি করে রাখছিল। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তারা। আমাদের এখানে একটা প্রসিডিউর, আমাদের যে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাসল্টের পেশেন্ট আসলে তো অবশ্যই মামলা লাগবে করা, কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু পুলিশ নাই, তো সেই জন্য কিন্তু আমরা তাকে মামলা করতে পারছি না। তো এই ধরনের অনেকগুলা প্রসিডিউর আছে কিন্তু এই পেশেন্টগুলোর ক্ষেত্রে সেই মুহূর্তে ওরা 2 জনই ভালো আছে। ভুক্তভোগী 2 নারীর পরীক্ষা নিরীক্ষা শেষে বাকি তথ্য জানানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে গত কয়েকদিন রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও এখন তা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। ডাকাতি ও নাশকতার আতঙ্ক থেকে নগরবাসীকে স্বস্তি দিতে সেনাবাহিনীর সাথে নিজ উদ্যোগে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। তাফিমুল ইসলামের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী ও শিক্ষার্থী সহ সাধারণ মানুষ সতর্ক অবস্থানে থাকায় স্বাভাবিকের দিকে নগর জীবন। রাত হলেই দল বেঁধে পাড়া মহল্লায় পাহারা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন স্থানীয়রা। রাজধানীর বনানী, গুলশান, ধানমন্ডি, উত্তরা, মিরপুর ও মালিবাগ সহ বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রমে অংশ নিচ্ছেন তরুণ সহ নানা বয়সী মানুষ। কোনো ধরনের যদি কোনো কিছুর আশঙ্কা থাকে সেখানে আমরা সবাই ছুটে যাই, যেন অন্যরা
বাড়িতে একটু নিরাপদ থাকতে পারে। এবং এইটা মনে করছি যে সোসাইটিতে যারা থাকে তাদের একটা দায়িত্ব আছে যে তার সমাজের, তার সোসাইটির নিরাপত্তা দেওয়া। এটা থেকে এটা একটা সিভিক ডিউটি থেকে আমরা করছি। এখনও আমরা জানি পুলিশ, বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সিসরা এখনও ফুললি অপারেশনাল না। সো আমরা রেজিডেন্ট হিসেবে নিজেরাই দায়িত্ব নিয়েছি বনানী সোসাইটি হিসাবে। এখন একসঙ্গে চলার জন্য আমাদের খুবই জরুরি সময়। এই জন্য আমরা সমাজের মানুষ, আমরা বনানী সমাজের মানুষ, বনানী রক্ষা করছি। আমাদের টিম তৈরি করে দেওয়া হয়েছে, প্রতি এলাকায় এরকম ঘুরবে, এরকম করবে, আপনারা আমাদের পাশে থাকবেন। স্বতঃস্ফূর্তভাবে এমন স্বেচ্ছাসেবায় জনমনে স্বস্তি ফিরে আসছে। আমরা আমাদের গুলশান সোসাইটি থেকে আমরা 2টা টিম ভাগ করেছি। এক একটা টিমে প্রায় 20 থেকে 25টা করে গাড়ি এভাবে ঘুরছি এবং আমাদের 2টা ট্রাক ভর্তি আমাদের প্রায় 60-70 জনের মতো, প্রায় 80 জনের মতো আমাদের ওয়ার্কার্সরা আছে, কমিউনিটি পুলিশ আছে এবং তাদেরকে 2 ভাগে ভাগ করে, একটা ইস্ট সাইড একটা ওয়েস্ট সাইড, গুলশানটাকে এভাবে 2 ভাগে ভাগ করে আমরা এভাবে প্যাট্রোলিং শুরু করেছি এবং এটা আমাদের সারা রাত চলবে। ওভারঅল গত 4-5 দিন আমরা অনেক কন্ট্রোল করে এসেছি। যে বাইরে যে হোন্ডাগুলো ছিল, বাইরে অনেক গাড়ি ছিল, তারা আজকে থেকে অলমোস্ট নীল হয়ে এসছে। চেকপোস্ট আমাদের নিজস্ব লোক আছে এবং এরকম ভেস্ট পড়ার লোক আছে, ওরা এটাকে মনিটর করছে। তরুণরা বিশেষ করে এই ভূমিকাগুলি পালন করছে, আমরা এদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি। যতদিন পর্যন্ত দেশ এটা শৃঙ্খলা না আসে, আমরা পুলিশদের সাথে, এই সরকারের প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করব। বাংলাদেশ সেনাবাহিনীর জননিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা শেষে লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান খান জানিয়েছেন, রাজধানীতে শান্তি শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত তাদের নিরাপত্তা কার্যক্রম চলবে। যে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভাটা করেছি, এটা আমাদের আসলে 2টি উদ্দেশ্য ছিল। প্রথমত মানুষকে জানানো যে আমরা কামরাঙ্গীরচর, লালবাগ এবং চকবাজার থানায় মোতায়েন হয়েছি, মানুষ যেন আশ্বস্ত থাকে, তাদের মধ্যে যেন আস্থা ফিরে আসে। রাজধানীর পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিকে ফিরবে বলে আশা সাধারণ মানুষের। গাড়ির ভিতরে লাইটগুলো অন করেন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 2-1টি ছাড়া রাজধানীর কোনো থানায় এখনও পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি। ভাঙচুর হয়নি এমন থানাগুলোতে লোকবলের সংকট আর পুড়ে যাওয়া ভবনগুলোতে জিডি করা ছাড়া অন্য কোনো কাজ হচ্ছে না। পুলিশ কর্মকর্তারা বলছেন, অধস্তন পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর থানা ভাঙচুর আর আগুন সন্ত্রাসে পুড়ে ছাই আসবাব, দলিল দস্তাবেজ সহ পুরো স্থাপনা। চলছে এলাকাবাসীর সহায়তায় ঝাড়া মোছার চেষ্টা। ভেতরে পাওয়া মূল্যবান কাগজপত্র জমা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর কাছে। তবে ধানমন্ডি থানার চিত্র একেবারে ভিন্ন। হামলা থেকে বেঁচে যাওয়া ভবনে চলছে অনেকটা স্বাভাবিক কর্মকাণ্ড, কিন্তু সেখানেও লোকবলের অভাবে চালু হচ্ছে না রাতের টহল কার্যক্রম। বর্তমানে যে একটা টার্মোল সিচুয়েশন যাচ্ছে, তো এই মুহূর্তে আমরা যারা পুলিশের পেশাদার বাহিনী এবং আমরা যারা পেশাদার অফিসার আছি, তারা চেষ্টা করে যাচ্ছি ফোর্স এবং অফিসারের মনোবল বৃদ্ধি করতে। এটা রেগুলার যে আমাদের থানার কার্যক্রম সেটাতে ফেরত আসার। তো এর মধ্যে আমার রেগুলার যে পেট্রোলিংটা থাকে, পেট্রোলিংটা বাদে বর্তমানে ধানমন্ডি থানার বাকি সকল কার্যক্রম আমরা শুরু করেছি এবং থানায় আমার টোটাল জনবলের 80% তারা উপস্থিত আছে। তো আমার এখানকার ফোর্স অফিসার যথেষ্ট, তাদের মনোবল ভালো আছে এবং তারা জনগণের সেবা দিতে প্রস্তুত আছে। সকালে উত্তরা পূর্ব থানায় আসেন ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ভবনের সামনে একটি টেবিল বসিয়ে জিডি করার ব্যবস্থা করা হয়। আর কাছের উত্তরা পশ্চিম থানার ওসি কাজে যোগ না দেওয়ায় দায়িত্ব পালন করছেন তদন্ত ইন্সপেক্টর। নিচতলায় ডেস্কে একজন মাত্র এএসআই। কাজে যোগ দেননি নিচের পর্যায়ের কোনো পুলিশ সদস্য। তবে রাজধানীর অর্ধেকের বেশি থানার কার্যক্রম চালুর দাবি করেছে পুলিশ হেডকোয়ার্টার। আপাতত সাধারণ ডায়েরি, মরদেহের সুরথাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে প্যারিস অলিম্পিকের খবর। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে হেফাজতে ইসলাম মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে।
রাজধানীর জাতীয় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড থেকে 2024 পর্যন্ত সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সংখ্যালঘুরা যাতে নির্যাতিত না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে বলেও জানান তিনি। দেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। সৈয়দ অদিতের রিপোর্ট। বেলা 3টার দিকে শাহবাগ মোড়ে জমায়েত হতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের স্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো এলাকা। ঢাকা ও আশেপাশে এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে আসেন বিক্ষোভকারীরা। আমরা মনে করি এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৃহত্তর জনগোষ্ঠী, মুসলিম সম্প্রদায়, এদেশের জাতি বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যমত্যভাবে আমাদেরকে এই দেশের সকল কর্মকাণ্ডে একই অবস্থান থেকে সংগ্রাম করা দরকার। যারা আমরা হিন্দু সংখ্যালঘু এখন আছি তাদের নিরাপত্তা চাই। এই সময় তারা সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন ও 10% সংসদীয় আসন বরাদ্দের দাবি জানান। হিন্দুরা স্বাধীন কই? আমাদের তো কোনো স্বাধীনতা নাই। আমাদের মা বোনদের গায়ে হাত পড়ছে, আমাদের বাড়ি ভাঙচুর হচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে। আমরা কেন স্বাধীন না? দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের কেন অত্যাচার হচ্ছে? হিন্দু ঘরে ঘরে আগুন পড়ছে, মন্দিরের পরে হামলা করছে, কেন? আমরাও তো বাঙালি। আমরা এই বৈষম্যহীন সরকারকে আশা করছি যে এই আমাদের হিন্দুদের ভিতরে যেন আর তারা বৈষম্য না করে, সুরক্ষা দান করে। গত 5 আগস্টের পর নাটোর, পটুয়াখালী, ফরিদপুর, যশোর, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর, খুলনা ও দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা হয়েছে। সৈয়দ অদিত, চ্যানেল আই। অন্তর্বর্তীকালীন সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে অপ্রয়োজনীয় সমালোচনা না করার আহ্বান জানান তিনি। ব্যাংকিং কমিশন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম পুরোপুরি চালু হোক, এরপর সংস্কারের প্রসঙ্গ আসবে। এখনই সংস্কার শুরু হলে মূল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তার মতে, বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন যথেষ্ট আন্তর্জাতিক মানের, এতদিন মানা হয়নি, কেউই ঠিক কাজটা করেননি। ব্রাজিলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা 62 আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে ভয়েপাস এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানিয়েছে। এতে 58 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। উড়োজাহাজটি দেশটির পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল। ভিনহেদো শহরের আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা তদন্ত করছে দল। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দল, মত ও ধর্মের নামে আধিপত্যবাদী কার্যকলাপ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। চিন্তা ও মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা। রাষ্ট্র সংস্কার, সংস্কৃতি সংস্কার প্রতিপাদ্যে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে মানববন্ধন থেকে এই আহ্বান জানিয়েছেন তারা। সংবিধানের প্রতিনিধিত্ব, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা ও পুলিশ ব্যবস্থায় গণতন্ত্র সহায়ক সংস্কার এগিয়ে নেওয়ারও তাগিদ দেওয়া হয় লিখিত বিবৃতিতে। একই সাথে শিল্পকলার সব মাধ্যমের শিল্পকর্মীদের গণতান্ত্রিক শিল্প চর্চায় সংস্কৃতি কাউন্সিল গঠন করার আহ্বান জানিয়েছেন বক্তারা। সে সময় দৃশ্যশিল্পী, আলোকচিত্রী, পারফরমেন্স শিল্পী সহ কবি, লেখকরা উপস্থিত ছিলেন। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ।
মহাকাশ স্টেশনে গিয়ে আটকে গেছেন 2 মার্কিন নভোচারী। তারা দুজন হলেন বুচ উইলমর এবং সুনিতা উইলিয়ামস। নাসা জানিয়েছে তাদের বহনকারী বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে প্রযুক্তিগত সমস্যার কারণে মহাকাশে আটকে গেছেন তারা। সফরটি 8 দিনের হলেও তাদের ফিরে আসতে 8 মাস সময় লাগতে পারে। মহাকাশ স্টেশনে স্বাচ্ছন্দ্যে থাকতে আরও খাবার ও পোশাক সরবরাহ করছে স্পেস এক্স রকেট। এছাড়া আন্তর্জাতিক এই মহাকাশ স্টেশনে আগে থেকেই 7 জন আছেন, তাই সেখানে তাদের থাকতে সমস্যা হবে না বলে জানায় নাসা। তবে 2 নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার বিকল্প পথও খোঁজা হচ্ছে। এবারে কৃষি সংবাদ। নওগাঁয় 13 বিঘা জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। জেলার বদলগাছি উপজেলায় আগাছা নাশক বিষ প্রয়োগ ও গাছের গোড়া কেটে দেয়ায় আউশ ধান ও পটল মিলিয়ে প্রায় 13 বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। পরিবেশ সংরক্ষণে কক্সবাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালায় তারা। পর্যায়ক্রমে কক্সবাজারের 12টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, ইউথ অ্যান্ড এনভায়রনমেন্টাল সোসাইটি ও শিক্ষার্থীরা। সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সমন্বিত কমিটি গঠন করা হবে বলেও জানান তারা। এ কাজে সহযোগিতার পাশাপাশি সব নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন 2024 হয়েছে। প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক মনির উদ্দিন আহমেদ, আজিজুর রহমান ও মুস্তফা আহমেদ ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী সহ অন্যরা। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। সম্মেলনে 2024 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর।